আর কারোর খোঁজও নেবে না? নেব না। কোনো স্ত্রী পরিবার নেই তোমার? আমরাই তোমার সব। ওয়াহেদ যান্ত্রিক স্বরে বলল। তোমরাই আমার সব। নিঝাম বিশ্বজয়ের হাসি নিয়ে নিহামকে ছেড়ে দিল। নিহাম এক ছুটে গিয়ে আছড়ে পড়ল বাবার বুকে। ওয়াহেদ শক্ত করে জড়িয়ে নেয় ছেলেকে। বিয়ের 10 বছর এবং নিহামেরও 10 বছর। এই ছেলেটাও নিঝামের জেদের ফল, যাকে এখন প্রতিনিয়ত তার বিরুদ্ধে ব্যবহার করে সে। নিজাম এতটাই হিংস্র উগ্র যে জেদ ধরে ছেলেকে আঘাত করতেও দুবার ভাবে না। মাকে এর জন্য ভীষণ ভয় পায় নিহাম। বাবার কাছে ছেলের সব সুখ শান্তি। এক সন্তানকে আগলে রাখতে গিয়ে তার আর দুটো সন্তান কিভাবে দিন কাটিয়েছে সে জানেও না। প্রতি মাসে সে লুকিয়ে লুকিয়ে টাকা পাঠায় নীলিমার কাছে, কিন্তু জানে না আদৌ নীলিমার কাছে তা পৌঁছায় কিনা। সে অনেকভাবে তাদের খোঁজ খবর রেখেছে। জানতো রূপকথার বিয়ে হয়েছে, এটাও জানতো তপবন বাগেরহাট থেকে বিয়ে করেছে, কিন্তু খুনাক্ষরেও বুঝতে পারেনি যে রূপকথায় তপবনের স্ত্রী। সে নিশ্চিত তার সন্তানের এই দুর্ভোগের কারণ সে নিজে। বাবা হিসেবে দ্বিগুণ বয়সের একটা লোকের স্ত্রী হিসেবে নিজের ছোট্ট মেয়েটাকে দেখা তার জন্য কষ্টকর। তপবন আর তানশান অবাক পানে তাকায় নির্জনা বেগমের দিকে। তপবন হতভম্ব হয়ে বলে, আম্মা, আপনি সন্ধ্যের বসে আমার স্ত্রীকে ঘর থেকে বের করে দিতে পারেন না। নির্জনা বেগম চোয়াল চেপে বলল, আমি সন্দেহের বশে কোনো সিদ্ধান্ত নেইনি তপবন। মা হই তোমার, তোমার ভালোর জন্য যা সিদ্ধান্ত নেয়া দরকার তা আমি নেব। ওই ছেলে নিজের মুখে বলেছে রূপকথা ওর কাছের মানুষ। তপবন কিছু বলার আগে তানশান এবার উৎকণ্ঠা ভরা কণ্ঠে চেঁচিয়ে উঠল, দাদুমণি, বাইকে যে ছিল সে ত্রিশান চাচু। তোমার কোনো মিস্টেক হচ্ছে না, তার সাথে মিমির কোনো সম্পর্ক নেই। আমি দেখেছি ত্রিশান চাচু প্রতিদিন কিভাবে মিমিকে বিরক্ত করত। তুমি না জেনে মিমিকে এভাবে ঘর থেকে বের করে দিতে পারো না। তানশান, তুমি ছোট, ভালো মন্দ কিছু বোঝো না, উপরে যাও। নির্জনা বেগম ধমকে উঠলেন। তানশান রাগে ইতিমধ্যে লাল হয়ে গেছে। সে রাগান্বিত স্বরে বলল, না, আমি ছোট নই। না, আমি ছোট নই। কে ভালো কে খারাপ এতটুকু বোঝার মতো বয়স হয়েছে আমার। আর আমি জানি মিমি ভালো। তুমি আমার মিমিকে ঘর থেকে বের করে দিয়েছো কেন? সে এমনিতেই অসুস্থ ছিল। কতটা কষ্টে ছিল, তার কি অবস্থা হয়েছে কে জানে। তানশানের চোখ টলটল করছে। নির্জনা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, দেখেছো সবাই কি করে ওর ব্রেন ওয়াশ করেছে ওই মেয়ে। তোমার মিমি তাকে প্রশ্রয় দিত বলেই ওই ছেলে তাকে বিরক্ত করতো। ঘরময় চিৎকার চেঁচামেচিতে এরোজ অলস দেহে করিডোর থেকে উকি দিল। ইমরোজ খানিক সতর্ক দৃষ্টি ফেলছে বাবা মা ভাইয়ের দিকে। সে দরদর ঘামছে। সামান্য সন্দেহের বসে রূপকথাকে ঘর থেকে বের করে দিলে তাকে কি করবে আম্মা? আমার স্ত্রীকে আমি যথেষ্ট ভালো চিনি আম্মা। রূপকথা কোনোদিন আমার কাছ থেকে কোনো কিছু লুকায় না। আমি শুরু থেকে জানতাম তিশান ওকে বিরক্ত করে, আর আজকেও আমি নিজেই দেখেছি ওকে তিশানের বাইকে। এর পেছনে কিছু কারণ ছিল আম্মা। আপনি সন্ধ্যের বসে তার উপর এমন এলিগেশন দিতে পারেন না। তপবন ত্যক্ত সুরে বলল, চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। সকাল থেকে মেয়েটার উপর কি কম ধকল গেল? তকদির শিকদার বিরক্তি মিশ্রিত চাহনি ফেলে স্ত্রীর দিকে রাগান্বিত স্বরে বলল, তুমি এমনটা কি করে করতে পারো নির্জনা? অন্তত যার স্ত্রী তাকে জানিয়ে তো সিদ্ধান্ত নেবে। সবাই চরিত্রহীন হয় না। বৃদ্ধার চোখে চোখ মেলে যায় নির্জনার। তকদির শিকদার দীর্ঘশ্বাস ফেললেন। জীবনের বাজে অধ্যায়গুলো এখন তার সুখের কাছে নিছকই দুঃস্বপ্ন হয়ে গিয়েছে, কিন্তু ওই দুঃস্বপ্নে পাওয়া 3 সন্তান আজকে তার সকল সুখের কারণ। এই কৃতজ্ঞতা সে কখনো অস্বীকার করতে পারবে না। নির্জনা বেগম পাণ্ডুর থমথমে মুখে বসে রইলেন সোফায়। ইমরোজ সকলের দিকে চেয়ে মেকি হেসে বলল, আচ্ছা, ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু একে অপরের দোষ না চাপিয়ে ভাইজানের উচিত বড় ভাইজানকে গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে আসা। এখন রাগারাগি থামাও বড় ভাইজান। তপবন মায়ের দিকে কঠোর দৃষ্টি ফেলে বলল। আমি রূপকথাকে আনতে যাচ্ছি। তপবন ফোনের দিকে উদ্বিগ্ন দৃষ্টি ফেলে ছুটে ঘর থেকে বের হতে নিলে তানশান ছুটে এসে বাবার হাত আঁকড়ে ধরে। তপবন ফিরে তাকায় ছেলের বিবর্ণ চিন্তিত মুখ পানে। গালে হাত বুলিয়ে আদুরে গলায় বলল, কেঁদো না আব্বু, পাপা তোমার মিমিকে নিয়ে আসবো। তানশান সতর্ক কণ্ঠে আবদার করে বলল, পাপা, আমি আসি তোমার সাথে। যাবে? হুম। তপবন তার মাথায় হাত বুলিয়ে বলল, চলো। তানশানের মুখে হাসি ফুটে উঠল। বাবা ছেলে ছুটে তাদের সদ্য গড়ে ওঠা বদ্ধভ্যাসের কাছে, যার দুঃখে এখন তাদের বুক পড়ে, যার ভরসা হতে আনন্দ অনুভব হয়, যার হাসি মুখ দেখলে মনে হয় তাদের ছোট্ট পৃথিবীটা আনন্দে হাসছে। বুকে সরব আছড়ে পড়া দেহটি আর চিরচেনা সন্তানের সেই সুগন্ধে নীলিমা হতভম্ব হয়ে গেল। অস্ফুট স্বরে বলে ওঠে,
কথা তুই? থেমে সে তড়িঘড়ি করে শুধায়। হঠাৎ কোত্থেকে এলি? জামাই আর নানু ভাইও এসেছে নাকি? ছোট্ট এক জীবন, সে জীবন কঠিন পরীক্ষা, যন্ত্রণাদায়ক ফলাফল আর কঠিন বাস্তবতার সাথে লড়াই করা এক দুর্বল যোদ্ধা রূপকথা এই মুহূর্তের জন্য ভঙ্গুর অন্তঃস্থল প্রশ্ন করেই বসলো। এত কঠিন পরীক্ষার যন্ত্রণাদায়ক ফলাফল কি তার প্রাপ্য? সারাদিনের সব ঘৃণ্য যন্ত্রণাগুলো হঠাৎ করে এক পশলা শান্তি খুঁজে পেল মায়ের বুকে। রূপকথা আরো শক্ত করে জড়িয়ে ধরল রুগ্ন দেহটিকে। ম্লান স্বরে বলে ওঠে, ও মা, জীবন এত কঠিন কেন? জীবনে থাকা মানুষগুলো তার থেকেও পাষণ্ড মা। তুমি কি সারা জীবন আমায় তোমার বুকে আগলে রাখতে পারতে না? তোমার বুক ছাড়া পুরো পৃথিবীটা অনেক নিকৃষ্ট আম্মা। ভাগ্য আর জীবন যতটা উদারতার সাথে দুঃখ দিতে জানে, ঠিক ততটাই কার্পণ্য করে সুখ দিতে। কিন্তু ক্ষণিকের ওই সুখ হয় ভীষণ অপার্থিব সৌন্দর্যে মোড়া, যা আগলে গোটা এক জীবন পার করে দেওয়া যায়। বাগেরহাটের শিকদার বাড়িটা বিশাল এরিয়া নিয়ে তৈরি, যার চারিপাশ বেড়িবাঁধ দিয়ে ঘিরে রাখা। মূল বসত বাড়ি থেকে কিছুটা দূরে দিঘির ওপারে নির্জন জায়গায় এই কাছারি ঘরটা। জায়গাটা বেশ কিছুটা দূরে আর নির্জন, জমকালো আলোয় আলোকিত। শিকদার বাড়ি পেরিয়ে নির্জন অন্ধকারে এক টুকরো আলো দৃষ্টি আকর্ষণ করছে কাষ্ঠ নির্মিত ঘরটি। কাঠের ঘরময় কৃত্রিম আলোয় আলোকিত। সেই আলোয় দৃশ্যমান হয় ভেতরকার এক স্নিগ্ধ দৃশ্য। একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে আছে তিন মা মেয়ে। বাইরে থেকে দৃশ্যটি মমতায় ঘেরা মনে হলেও তাদের প্রত্যেকের হৃদয়ে বয়ে চলেছে যন্ত্রণার এক নীল দরিয়া। বাখারা নীলিমা হতভম্ব কণ্ঠে শুধায়, কথা মা, তোর শ্বশুর বাড়ির লোকেরা তোর বাবাকে চরিত্রহীন বলে কথা শোনায়? মায়ের বুকে নিস্তেজ লতানো দেহে পড়ে থাকা রূপকথা ক্ষীণস্বরে বলল। তারা হয়তো ঠিক বলে আম্মা। এহেন অবিশ্বাস্য অবান্তর কথায় হন্তদন্ত হয়ে উঠে বসলো নীলিমা। দৃঢ় কণ্ঠে নাকচ করে বলল, তারা ঠিক বলে না কথা। তোর বাবা চরিত্রহীন নয়, সে মরে যাবে, কিন্তু এমন কাজ কোনোদিন করবে না। তারা চেনে না তোর বাবাকে, কিন্তু আমি চিনি। আমরা তার চোখের মণি ছিলাম। তারা ভুল বলে, আমি নিশ্চিত একদিন তাদের ভুল ধারণা ভাঙবে। তুই এই ভেবে কখনো মন খারাপ করবি না মা। মায়ের এই অগাধ ভালোবাসা দৃঢ় বিশ্বাস সহ্য করতে পারল না রূপকথা। সে ফুপিয়ে কেঁদে উঠল। জীবন যদি আবারও সেই নিষ্ঠুর সত্যকে সামনে দাঁড় করিয়ে দেয়, মাঝে আরেকবার বাজেভাবে ভেঙে পড়বে। এই দৃঢ় বিশ্বাসটুকু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই ধ্বংসাবস্থা থেকে মা কি আরেকবার দৃঢ়তার সাথে ঘুরে দাঁড়াতে পারবে? সে কি করে নির্মম সত্য লুকিয়ে রাখবে? নীলিমা মেয়ের কম্পমান দেহটিকে পরম মমতায় বুকে চেপে ধরে অশ্রুসিক্ত চোখে মুখে অজস্র চুমু দিয়ে বলল, কাঁদিস না মা। আমি জানি আমার স্বামী চরিত্রহীন না, আর এটাও জানি আমার কথাও এমন কোনো কাজ করেনি। রূপকথা কাঁদতে কাঁদতে বলল, আমি কোনো খারাপ কাজ করিনি আম্মা। তোমার জামাই ব্যতীত কোনো পরপুরুষের প্রতি আমার কোনো অনুভূতি নেই। নীলিমা টলমলে নেত্রে গাল ভরে হাসলো। মেয়ের এলোমেলো চুলগুলো গুছিয়ে দিয়ে বলল, আমি জানি তো আমার কথা কখনো কোনো খারাপ কাজ করতে পারবে না। দেখবি জামাই ঠিক বুঝবে আর সম্মানের সহিত তোকে আবার নিয়ে যাবে। কিন্তু এরপর থেকে কোনো ছোট বিষয় আমার থেকে লুকাবি না। সংসার জীবনের ছোট্ট একটা চির বড় ফাটল ধরানোর জন্য যথেষ্ট নয়। রূপকথা ঘন ঘন মাথা নাড়ল। কখনো কিছু লুকাবো না। তোমার জামাই আমায় কখনো অবিশ্বাস করবে না। আমি জানি সে আমায় নিতে আসবে। তবে এত কাঁদছিস কেন? উঠ, কিছু খাবি। এসেছিস থেকে কেঁদে যাচ্ছিস। মা সুন্দর করে ইলিশ মাছ ভুনা করেছি আর সবজি রান্না করেছি, তা দিয়ে ভাত মেখে খাইয়ে দেই। রূপকথা ঠোঁট চেপে কান্না আটকায়। মাকে কি করে বোঝাবে? মস্তিষ্ক সহ অন্তঃস্থলের কত দূর বিষহ বাস্তবতা মেনে নেওয়ার দুর্ধর্ষ প্রচেষ্টা চালাচ্ছে। কি করে বোঝাবে? দীর্ঘ 10টি বছর যার জন্য তারা চাতক পাখির মতো প্রতীক্ষা করেছে, সেই মানুষটি পবিত্র ভালোবাসার যোগ্যই ছিল না। ওই দুশ্চরিত্র লোকটা তাদের কোনো ভালোবাসা, দুশ্চিন্তা কিংবা দোয়ার হকদার নয়। ওঠ, কথা। নীলিমা বুকে পাথর চেপে হাসি মুখে উঠে দাঁড়ায়। বুকটা যে তার ভীষণ ব্যথা করছে। যে বয়সে তার ছোট্ট মেয়েটার পড়াশোনা, হাসি ঠাট্টা, নতুন স্বপ্ন নিয়ে উজ্জ্বল জীবনের পেছনে ছোটার কথা ছিল, সেই বয়সে তাকে শ্বশুর বাড়ি থেকে চরিত্রহীন তকমা দিয়ে লাঞ্ছিত করে ঘরছাড়া করা হয়েছে। না জানি প্রতিনিয়ত কতটা কঠিন বাস্তবতার শিকার হতে হয়। নীলিমা শুকনো ঢোক গিলে অন্তরের কথা অন্তরেই রাখে। নিজেই তো এই কঠিন জীবনের দিকে ঠেলে দিয়েছে মেয়েটাকে। কোন মুখে সহানুভূতি দেখাবে? ছোট্ট হাতটা আরেকটু দৃঢ়ভাবে রূপকথাকে জড়িয়ে ধরতে রূপকথার ধ্যান ভাঙে। সে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকাতেই চোখে বাঁধে কান্না আটকে রাখা ছোট্ট বোনটির থমথমে মুখ। রূপকথা কৃত্রিম হেসে কাঁধ ফিরে বোনকে বুকে জড়িয়ে নিল। সহসা শুক্তারা হেঁচকি তুলে কেঁদে উঠল। কাঁদতে কাঁদতে বিলাপের সুরে বলল, বুবু, তোকে মেরেছে তারা? তারা অনেক খারাপ, তাই না?
রূপকথা বোনের মাথায় হাত বুলিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলে বলল, সংসার জীবন কঠিন হয় বুঝলি, এগুলো কিছুই না। বুবু ভালো আছে, তুই কাঁদছিস কেন? কাঁদবি না একদম। বুবু তোকে অনেক আদর করব, পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করাবো, এতটা বড় করব যেন কেউ তোকে দুটো মন্দ কথা শোনানোর আগে 10 বার ভাবে, বুঝেছিস? বুবুর কথা শুনবি তো? মন দিয়ে পড়াশোনা করবি তো? শুকতারা অশ্রু ভেজা চোখে মাথা নাড়ল। পড়বো বুবু, আমি অনেক বড় হব। কখনো কোনো ভুল পথে পা দিবি না কিন্তু, হ্যাঁ? কখনো না। দুই বোন একে অপরকে আরো নিবিড়ভাবে আঁকড়ে ধরল। রূপকথা বোনের চোখে মুখে স্নেহের পরশ বুলিয়ে দিয়ে আক্ষেপে সুরে বলল, বুবু না তোর জন্য কিছুই আনতে পারিনি তারা, কষ্ট পাস না। পরের বার অনেক কিছু নিয়ে আসবো, হ্যাঁ? আমার কিছু লাগবে না বুবু, তুই এলেই হবে। কতদিন তোকে জড়িয়ে ধরে ঘুমাই না। তুই আর ওই বাড়িতে যাস না, তখন বুঝবে ওরা। রূপকথা ম্লান হাসলো, কঠিন বাস্তবতা মেনে নিয়ে বলল, তা কি হয়? বিয়ের পর মেয়েদের জন্য তার শ্বশুর বাড়ি হয় তার সম্মান, আমায় তো যেতেই হবে। তারা যে তোর সাথে খারাপ ব্যবহার করে, তারপরও কেন যাবি? রূপকথা টলটলে নেত্রে চেয়ে বলল, তোর দুলাভাই আর তামসান থাকলে কেউ আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আজ তো তারা ছিল না, তাই পেরেছে। দেখবি তোর দুলাভাই সবাইকে বকে দিবে। সে খুব ভালো মানুষ, তাই না? হুম। নীলিমা খাবার গরম করে ত্রস্ত কদমে বড় ঘরে ঢুকলো, জোরপূর্বক মুখে হাসি নিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, দুই বোন তাড়াতাড়ি ওঠ, আয় একসাথে খাইয়ে দেই। কতদিন হলো তিনজন এক প্লেটে খাই না। রূপকথা বোনের চোখ মুছিয়ে দিয়ে দুর্বল দেহ টেনে উঠে বসে। 3 মা মেয়ে পেট ভরে ভাত খেলো একসাথে। সারাদিন ধরে ক্ষুধার্ত রূপকথা কতদিন পর একটু পেট আর মন ভরে খেলো কে জানে। সকল ক্লেশগুলো ক্ষণিকের জন্য ফিকে পড়লো মাতৃস্নেহের কাছে। রূপকথা চোখ ভরে দেখে অত্যন্ত শক্তিশালী মানুষটাকে, যার সান্নিধ্যে পৃথিবীর সকল দুঃখ ফিকে পড়ে। তাকে সৃষ্টিকর্তা এত কষ্ট কি করে দিল? শীতের রাতে অশনি যেন নিদারুণ আশকারা পায়। 8টা বাজলে গ্রাম শুনশান, নীরবতে আচ্ছন্ন হয়ে যায়। আর সেই জনমানবহীন ধরণী হয়ে ওঠে হিংস্র সাপদদের অবাধ বিচরণভূমি। মেয়েদের খাইয়ে নীলিমা হাত ধুয়ে আসতে হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে দরজায় দুটো টোকা পড়ল। পরপর 4-5টা পড়ল। ভীষণ উদ্গ্রীবতা। রূপকথার বিধ্বস্ত মস্তিষ্ক বিচলিত হয়ে পড়ল, চোখ মুখ চকচক করে উঠল। উৎকণ্ঠা নিয়ে বলে, তানসানের পাপা এসেছে মনে হয় আম্মা। নীলিমার চোখে মুখেও ঠিক একই হারে উজ্জ্বলতা ছেয়ে গেল। মেয়েকে আশ্বস্ত করে বলল, আমি দেখছি, বস। শিকদার বাড়ি দুর্ভেদ্য প্রাচীর টপকানোর সাহস কেউ কোনোদিন দেখায়নি। এই অন্ধবিশ্বাসে নীলিমা নির্দ্বিধায় বড় ঘর পেরিয়ে সদর দরজা খুলে দিল। কিন্তু সেটি ছিল তার জীবনের চরম ভুল। অন্ধকার ভেদ করে একটা দানবীয় থাবা অতর্কিত তার কণ্ঠনালী চেপে ধরতে দু চোখে আতঙ্কের হিমস্রোত বয়ে গেল। চিৎকার কিংবা নড়াচড়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়ে ঘাতক চোখের পলকে টেপ দিয়ে তার মুখ আটকে দিল। নীলিমা শরীরের সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালালো, কিন্তু সে পৈশাচিক শক্তির কাছে সে ছিল নিছক এক পলকা। গলা টিপে ধরা অবস্থাতে অজ্ঞাত ঘাতক 1 পা 2 পা করে তাকে ঘরের ভিতর ঠেলে নিয়ে এলো। আবছা আলোয় মিন্টুর তেল চিটচিটে বিভৎস মুখটি ফুটে উঠতে নীলিমা গলা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। সন্তান সহ সর্বহারা হওয়া সে পুরনো বিভীষিকা জেগে উঠতে সে উন্মাদের মতো হাত পা ছুটতে লাগলো। কিন্তু ব্যর্থতার গ্লানি সইতে সইতে মিন্টু যেন আজ এক ক্ষুধার্ত নেকড়ে। লালসা মেটাতে আজ সব প্রস্তুতি নিয়ে এসেছে সে। একে একে গজা সহ আরও একজন ঘরে ঢুকে দরজার খিল লাগিয়ে দিল। নিঃশব্দে হাত পা ছুটতে থাকা নীলিমার হাত পা বেঁধে ফেললো। নীলিমার চোখ বেয়ে অবাধে গড়িয়ে পড়া অশ্রুগুলো ততক্ষণে অনুনয় করতে শুরু করে দিয়েছে। অধৈর্য রূপকথা প্রিয় মানুষটির অপেক্ষা সইতে না পেরে সামনের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে শুধায়, আমার তানসানের পাপা এসেছে। উদ্গ্রীব রূপকথা চৌকাট পেরোতেই দেহ হিম হয়ে আসলো। অতি ভয়ঙ্কর 3টি চেহারা দেখতেই পা দুটো জমতে চাইলেও পারল না। সে চেঁচিয়ে উঠল, আম্মা। রূপকথা ছুটে যায় মেঝেতে হাত পা বেঁধে ফেলে রাখা মায়ের কাছে। গজা দ্রুত কদমে এক ঝটকায় ছুটন্ত দেহটিকে জাপটে ধরে অন্য একটা ছেলে দ্রুত তার কণ্ঠ রোধ করে দিল টেপ দ্বারা। গজার লোহার মতো শক্ত বাহুডোর থেকে নিজেকে মুক্ত করতে রূপকথা প্রাণপণ লড়াই চালালো, কিন্তু সেই প্রচেষ্টা ছিল নিষ্ফল। এমনকি ছোট্ট শুকতারাকেও আর্তনাদ করার বিন্দুমাত্র সুযোগ দেওয়া হলো না। পরপর 2 বোনকে হাত পা বেঁধে মেঝেতে ছুঁড়ে ফেলে মিন্টু বিজয়ী বীরের মতো বিছানায় জাকিয়ে বসলো। একটু হাঁপ ছেড়ে বিদ্রুপের হাসি হেসে বলেই মিন্টু সোজা দৃষ্টি তাক করে গহনা দামি শাড়িতে পরিস্ফুটিত রূপকথার পানে, যে কিনা একাধারে ছটফট করছে আর গুঙিয়ে যাচ্ছে। মিন্টুর দৃষ্টি ভীষণ লোলুপ, তার থেকেও দ্বিগুণ লোলুপ দৃষ্টি গজার, যে আকুল চোখে রূপকথার আপাদমস্তক অস্থির হয়ে তাকাচ্ছে। অধৈর্যতা তার চোখে মুখে স্পষ্ট। গজা লোভ সামলাতে পারে না, হাঁটু গেড়ে বসে পড়ে রূপকথার পাশে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় রূপকথার গাল। লোভাতুর চোখে চেয়ে বলে, মিন্টু ভাই, এই কি সে মেয়া এত সুন্দর, চাঁদের মতন সুন্দর হইয়া গেছে? পরপরই উন্মাদের ন্যায় বলে, স্বামী অনেক শোয়াক করে তাই না?
আজ জন্মের শোক করব তোমায়। আমার বুকে জ্বালা ধরাইয়া অন্য পুরুষের হাত ধইরা চইলা গেল কেমনে? একটু ভয় করে নেই যে আমার হাতে যতদিন পড়বা সেদিন তোমার কলিজা ছিঁড়া খামো। বলতেই গজার হাত রূপকথার দেহ ছুঁয়ে ছুঁয়ে নেমে আসে কোমরে। সে ঘৃণ্য নোংরা স্পর্শে রূপকথার ছটফটে দেহ সর্বশান্ত হয়ে আসে। চোখ বেয়ে নীরবে গড়িয়ে পড়া অশ্রুগুলো সৃষ্টিকর্তার কাছে একাধারে অনুনয় করে যাচ্ছে। আর যদি তানছানের পাপা না আসে তবে আর কোনোদিনও তাদের দেখা হওয়ার উপায় থাকবে না আর। একটা মা বোধহয় তার সন্তানকে এমন পরিস্থিতি থেকে বাঁচাতে নিজের প্রাণ দিতেও কুণ্ঠাবোধ করবে না। সেখানে নীলিমা নিজের চোখের সামনে মেয়ের দেহে হিংস্র ছোঁয়া দিতে দেখছে, আর সে কিছুই করতে পারছে না। ছটফট করতে থাকা মা নামক মানুষটির চোখ থেকে এবার অশ্রুর বদলে রক্ত গড়িয়ে পড়ার উপক্রম। চোখের ইশারে অনুনয় করছে তার সন্তানটিকে ছেড়ে দিতে, আর মেঝে ঘষে মেয়ের কাছে ছুটছে সে। উন্মাদ গজা লালসার আগুনে হিতাহিত জ্ঞান হারিয়ে অস্থির কণ্ঠে বলল, ভাই যা করো জলদি করো, এরপর এখান থেকে বাইর হইতে হইব। মিন্টু শয়তানি হাসি এসে বিছানা ছাড়ল। নবযৌবনের কর্ণধার রূপকথার বিধ্বস্ত শরীরের উপর ক্ষুধার্ত নেকড়ের মতো দৃষ্টি বুলিয়ে আফসোসের সুরে বলল। সহসা গজার রক্তচক্ষু মিন্টুর দিকে স্থির হলো। দাঁত কিরমির করে হিসিয়ে বলল, খবরদার, আগে আমি নয়তো এইখানেই ওরে শেষ করে দিব। না খাইতে পারবা তুমি আর না খামো আমি। গজার যেদি কণ্ঠের কাছে মিন্টু হার মানল। ফিচেল হেসে বলল। বলেই তারা একসাথে হেসে উঠল। রূপকথা নীলিমার চোখের সামনে দানবীয় দুটি লোভাতুর হিংস্র মুখ ভেসে উঠতে হঠাৎ করে তাদের চোখ ধোঁয়াশা হয়ে আসে সব। নীলিমা মিরাকেলে বিশ্বাস করে না, কিন্তু এটা বিশ্বাস করে উপরওয়ালা চাইলে সব করতে পারে। সে শেষবারের মতো আকুতি জানায় তার মেয়েটাকে নোংরা স্পর্শ থেকে রক্ষা করার জন্যে। ইমরোজের ভুলের খেসারত দিতে শিকদার কোম্পানিকে 10 লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হলো। ফোনের পর ফোন বেজে গেলেও তপবন তখন সালিশি সভায় মগ্ন। এক ক্লায়েন্টের কাজে খামতি হয়েছে বড়সড়। যখন সে বাড়ির পথ ধরল তখন প্রায় সন্ধ্যা। বাগেরহাট পৌঁছাতে তপবন ঠিক 45 মিনিট লাগলো। গাড়ির গেট পেরিয়ে ঢুকতে তপবন ত্রস্ত পায়ে ছুটল মেয়েটার কাছে। সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো কি কম ছিল যে ছোট্ট মেয়েটাকে লাঞ্ছিত করে তার স্বামীর ঘর থেকে বিতাড়িত করা হয়? আদৌ কি এত কিছু সহ্য করার সামর্থ্য আছে ওই ছোট্ট মনটিতে? বাবার পিছু পিছু তানশানও নিঃশব্দে এগিয়ে চলল। বদ্ধ দরজার সামনে এসে তপবন একবার গভীর শ্বাস টেনে দরজায় করাঘাত করলো। কোনো সারা শব্দ নেই, অথচ ভেতরে আলো জ্বলছে। পুনরায় টোকা দিতে গিয়েও সে থমকে গেল। অন্দরের নিস্তব্ধতা চিরে কারোর অবরুদ্ধ গোঙানি তার কানে এলো। গজার মিন্টু সহ ছেলেটা সর্বোচ্চ শক্তিতে নীলিমা রূপকথা শুক্তারার মুখ চেপে ধরলেও প্রাণের অন্তিম চিৎকার যেন দেয়াল ভেদ করে বেরিয়ে আসতে চাইছে। মিন্টু সচকিত হয়ে ফিসফিসিয়ে বলল। গজা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, যেই হোক একদম চুপ, সারা শব্দ না পাইলে চলে যাবে। বাবার হঠাৎ পাথরের মতো স্থির হয়ে যাওয়া দেখে তানশান অধৈর্য হয়ে ডাকলো, পাপা। তপবন তড়িৎ গতিতে ছেলের ঠোঁটে আঙ্গুল চেপে ধরল। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে আসলো। সে দরজায় কান পাতল। কোনো শব্দ নেই, এমনকি নিঃশ্বাসের শব্দটুকু শোনা যাচ্ছে না। তপবনের চোয়াল শক্ত হয়ে এলো, কপালে ফুটে ওঠে ক্রুদ্ধতার রেখা। আর এক মুহূর্ত নষ্ট না করে নিজের বাহু দিয়ে সর্বশক্তি দিয়ে দরজা বরাবর এক ধাক্কা দিল। জরাজীর্ণ পুরনো দরজাটি সেই প্রচণ্ড আঘাত সইতে পারল না। পরপর 4টে ক্ষিপ্ত ধাক্কায় কবজা উপরে হুড়মুড় করে ভেঙে পড়ল। গজার মিন্টু ভেবেছিল অজ্ঞাত ব্যক্তি চলে যাবে, কিন্তু তারা ভয়ে শিউরে উঠল। দরজায় ভীত দুর্বল হয়ে পড়তেই তারা নীলিমা রূপকথার তার বোনকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। বের হওয়ার জন্য চারিদিকে অস্থির দৃষ্টি ফেললে দরজা ভেঙে তপবন ছুটে ভেতরে ঢুকে যায়। তপবন ভিতরে ঢুকতে তার পায়ের তলার মাটি সরে গেল। মেঝেতে হাত পা বাঁধা 3টা নিথর দেহ, পুরুষালী দেহ সর্বশান্ত হয়ে আসে। নিজের ছোট্ট স্ত্রীর অর্ধ বিবস্ত্র দেহ দেখে রূপকথা নিথর দেহে তাকিয়ে রইল রক্তাভ দুটি নেত্রপানে। এতক্ষণ যাবৎ নিজের শেষ শক্তি দিয়ে লড়ে যাওয়া তাগিদ আর অনুভব হলো না। সম্মুখের মানুষটির প্রতি অগাধ বিশ্বাস রেখে মেয়েটার চোখ ধীর স্থির বন্ধ হয়ে গেল। গজা মিন্টু নিরুপায়ে রান্নাঘরের দিকে ছুটছে পালানোর জন্যে, কিন্তু তাদের ক্ষিপ্র গতি রোধ হয়ে আসে পেছন থেকে সজোরে এক লাথিতে। মিন্টুরও গতিরোধ হয়ে গেল মাথায় ধাতব কিছুর আঘাত লাগতেই। মেঝেতে লুটিয়ে পড়া গজার মাথা পায়ে পিষে ধরল তপবন। অন্য বাহু শক্ত হাতে মিন্টুর গলা চেপে ধরে আছে। তপবন তাদের ততক্ষণ নিজের আয়ত্তে রাখলো যতক্ষণ না গজা মিন্টুর প্রতিঘাত করার সবটুকু শক্তি নিঃশেষ হয়। তানশান বড্ড সংবেদনশীল পরিবেশে বড় হয়েছে। সম্মুখের এই দৃশ্যটা তার জন্য মেনে নেওয়ার মতো ছিল না। পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা তানশানের দৃষ্টি নড়ে চড়ে উঠল একটা পুরুষ তার পাশ কাটিয়ে ছুটে যেতে। সেই চমকে ফিরে তাকায় ছুটন্ত পুরুষটির দিকে। মস্তিষ্ক কাজ না করলেও এতটুকু সে বুঝেছে এই মানুষগুলোই তার মিমির সাথে অন্যায় করেছে। সে হিতাহিত জ্ঞান হারিয়ে ভাঙা দরজার একটা ধারালো কাঠের টুকরো তুলে নিয়ে লোকটার পেছনে ছুটল। লোকটা যখন পাঁচিল টপকে পালাচ্ছিল তানশান নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুটে গিয়ে লোকটার মাথা বরাবর আঘাত করলো।
প্রচণ্ড আঘাতে লোকটি ভারসাম্য হারিয়ে মাটিতে আছড়ে পড়ল। পরিবারের দুঃসময়ে নরম সরম ছেলেটিও আজ রুদ্রমূর্তি ধারণ করেছে। যে কোনোদিন কাউকে কটু কথা বলেনি, ফুলের টোকাও দেয়নি, সে আজ উন্মাদের মতো কাটটি দিয়ে লোকটাকে প্রহার করে যাচ্ছে, যতক্ষণ না লোকটার দেহ সর্বশান্ত হয়। তপবন তপ্ত আগ্নেয়গিরির মতো ফুসছে। সে নিস্তেজ গজ আর মিন্টুকে পশুর মতো টেনে হিচড়ে ঘরের মাঝখানে এনে ছুঁড়ে ফেললো। তার ক্রুদ্ধ টলটলে চোখ দুটো গিয়ে স্থির হলো কোনায় পড়ে থাকা ছোট্ট শুকতারার উপর। অঝোরা কান্নায় বাচ্চা মেয়েটির চোখ মুখ ফুলে উঠেছে। ফোপানের শব্দটুকু যেন গলায় আটকে গেছে। সে দ্রুত হাতে তার বাঁধন খুলে আলগোছে বুকে টেনে নিল, মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, ভয় নেই, দুলোভাই আছি তো, আর কেউ কিছু করতে পারবে না। সে শুকতারাকে বসিয়ে নতশিরে নিস্তেজ প্রায় নীলিমার বাঁধন খুলে দেয়। এলোমেলো শাড়ি সামলে নীলিমা ছলছল নেত্রে তাকায় তপবনের নতশির পানে। নারীটির চোখে মুখে ভীষণ ক্ষোভ আর ক্লেশ। জীবনে এতটা ভারী না হলেও পারত। সে রূপকথার নিথর অচেতর দেহ পানে চেয়ে আক্ষেপ ভরা কণ্ঠে বলল, সৃষ্টিকর্তা আমার এই ছোট্ট মেয়েটার কপালে এত দুঃখ কেন লিখেছেন বলতে পারেন? তপবন অপরাধীর ন্যায় নতশির তুলল না, অনুশোচনা ভরা ক্ষীণ কণ্ঠে বলল, আমায় ক্ষমা করবেন আম্মা, আমি তার যথাযথ খেয়াল রাখতে পারিনি। নীলিমা নির্বাক। আজ কোনো অভিযোগ করতেও ইচ্ছে হলো না। তপবন ধীর স্থির এগিয়ে যায় নিথর পড়ে থাকা মেয়েটার কাছে। ফর্সা পেটে লালচে খামচির দাগটা দেখে রক্তাপুচক ঝাপসা হয়ে ওঠে। নোনা জলে শুকনো ঢোকের সাথে অনুশোচনা হয়। রাগ দুঃখগুলো গিলে নিল। নিজের গায়ের শাল খুলে মেয়েটার অর্ধবিবস্ত্র দেহে জড়িয়ে দিল, যেন দুনিয়ার সমস্ত কলুষতা থেকে তাকে আড়াল করতে চায়। তার প্রতি সন্তর্পণে রূপকথাকে পাজা কোলে করে তুলে নিল নিজের প্রশস্ত বুকে। তপবন যখন রূপকথাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসছিল, তখন তার প্রতিটা পদক্ষেপ ছিল ভারাক্রান্ত কিন্তু সংকল্পে অটল। এই অশুভ অন্ধকার ঘর থেকে এসে তার ভালোবাসাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু পেছনে ফেলে যাচ্ছে একরাশ দীর্ঘশ্বাস আর বিভৎস এক কালবেলা। চোখে মুখে অদম্য কাঠিন্যতা, দৃঢ়তা। এই মেয়েটি চোখে আর এক বিন্দু অশ্রুকণা আসতে দেবে না। সম্পর্কটাতে আর কোনো দ্বিধার জায়গা দেবে না, আর না দেবে কাউকে সম্পর্কটা নিয়ে ছেলে খেলা করতে। শিকদার বাড়ির অন্দরমহলে সরব অস্থিরতা, আতঙ্ক আর পাঁচ কথা ছড়িয়ে পড়ল পুরো ঘটনা শুনে। তপবন শাশুড়ির কোলে স্ত্রীকে শুইয়ে দিয়ে ঘর থেকে বের হয়। নীলিমার পাশে গুটিয়ে শুয়ে আছে শুকতারা। তপবন ঘর থেকে বের হতেই উকি ঝুঁকি দিতে থাকা তার মেজো চাচি হড়বড়িয়ে শুধায়, ও তপবন, ক্ষতি টতি হইয়া গেছে কি? কিছু করতে পারছে? সংসার করতে পারবো তো? তপবন শান্ত বদনে কঠিন চোখে তাকায় উৎসুক নারীটির পানে। থমথমে মুখে বলল, ডক্টর সাহেব একটু পরে আসবে, ততক্ষণ ওনাদের একটু খেয়াল রাখুন। আমি 15 মিনিটের মধ্যে আসছি। আর হ্যাঁ, দয়া করে কাটা গায়ে নুনি সিটা দেওয়ার মতো কোনো কথা বলবেন না প্লিজ। তপবনের কথায় মেজো চাচির মুখ থমথমে হয়ে গেল। বলল, তুমি আমার সাথে এমন কইরা কথা বলতে পারলা? চাচি হই তোমার। কিন্তু বড়দের মতো কখনো বুঝে শুনে কথা বলবেন না চাচি। ওনারা কি পরিস্থিতি দিয়ে গেছে সহানুভূতি না দেখে আপনি জিজ্ঞাসা করছেন সংসার করতে পারবেন কিনা? রেডিকুলাস। তপবনের গ্রামের বাড়ির গেটে দুজন দারোয়ান থাকে। এটা ব্যতীত চারপাশে কোনো দেহরক্ষী নেই। এটাই বোধহয় গজা আর মিন্টুর সবচেয়ে বড় সুযোগ হয় শিকদার বাড়ির চৌহদ্দিতে ঢুকতে পারার। তপবনের এতক্ষণ বাদ মনে পড়ল ছেলের কথা। সে বিচলিত দৃষ্টি ফেলে দ্রুত কদমে নিচে নেমে আসে। দারোয়ান দুজন পাণ্ডুর মুখে দাঁড়িয়ে আছেন নিচে। তপবন তাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টি ফেলে শুধায়, এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সারাদিন এগুলো করবেন বলেই আজ এই দিন দেখতে হলো। অনেক হয়েছে। এভাবে দাঁড়িয়ে থাকার জন্য আমার কাউকে বেতন দেয় না। আপনারা যেতে পারেন। বলেই সে হাঁক ছেড়ে তানশানকে ডাকলো। তানশান, তানশান, আব্বু কোথায় তুমি? তানশানের কোনো সারা শব্দ আসলো না। দারোয়ানদের মধ্যে একজন বিমর্ষ মুখে বলল, স্যার, তানসান বাবা ওই পেছনের জঙ্গলে একটা গুন্ডাকে পেটাচ্ছে তো পেটাচ্ছে। আমরা তো অনেক চেষ্টা করেছি থামানোর, কিন্তু কিন্তু পারিনি স্যার। তপবন হতবম্ব হয়ে গেল তার কথায়। অবাক কণ্ঠে শুধায়, তানশান গুন্ডা পেটাচ্ছে মানে? ও এমন কিছু করতেই পারে না। সে ছুটে বের হয় বাড়ি থেকে। রূপকথাদের বাড়ির পেছনের দিকটা গেলে অবিশ্বাস্য চোখে তাকালো রক্তাক্ত একটা দেহ দেখে। তানশান হিংস্র মুখে একাধারে পিটিয়ে যাচ্ছে। যেই ছেলে সামান্য কারো চোখের পানি সহ্য করতে পারে না, সেই ছেলে কাউকে পিটিয়ে আধমরা বানিয়ে দিয়েছে। রক্তে জুবুথুবু হয়ে আছে আধামরা দেহটি। সে চেঁচিয়ে উঠল, তানশান, হাউ ডিয়ার ইউ! তুমি কি করছো? ভাবতে পারছো? বাবার হুঙ্কারে তানশানের গতিরোধ হয়ে আসে, তবুও চোখ মুখ থেকে রাগ হিংস্রতা সরে না। সে আরো 2 ঘা লাগিয়ে দিলে তপবন তাকে টেনে বক্ষ মাঝে আঁকড়ে ধরে। তানশান রাগে ফুঁসে উঠে বলে, এটাকে মেরে ফেলবো আমি। ওর সাহস কি করে হয় আমার মিমির গায়ে হাত দেওয়ার? বাস্টার্ড! হতবাক তপবন ধমকে উঠল, তানশান, হাউ ডিয়ার ইউ! ইউজলেস! তোমার সাহস কি করে হয় এই সবাই নিজেকে জড়ানোর? তানশান অবাক কণ্ঠে বলল, সে মিমি আর তার পরিবারের ক্ষতি করার
সে মিমির আর তার পরিবারের ক্ষতি করার চেষ্টা করেছে, তাকে আমি মারবো না। আর তুমিই তো বলো আমায় মিমিকে সবসময় সব বিপদ থেকে রক্ষা করার জন্য। তপবন রাগ দেখাতে গিয়েও দম ফেলল, বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলল, সেটা আমি যখন তোমার আশেপাশে থাকবো না। এখন তো পাপা আছি, তার থেকে বড় কথা তোমার দ্বারা কেউ রক্তাক্ত হলো কি করে? তানশান আজ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে রেগে কাঠটা ছুঁড়ে মেরে বলল, যা করেছি বেশ করেছি, আবার এমন সিচুয়েশন আসলে আবারও করব, আর সেইবার একদম জানে মেরে ফেলবো। বলেই সে গটগট করে ঘরে চলে যায়। তপবন অবাক চোখে তাকায় ছোট্ট ছেলেটার দিকে। নানা, ছোট্ট ছেলে নয়, সে এখন তার মিমির যোগ্য ছেলে। তানশান সোজা তার অচেতন মিমির পাশে গিয়ে পা গুটিয়ে বসে রইল। নীলিমা পিটপিট করে দেখে রূপকথার হাত ধরে টলটল নেত্রে ছেলেটি কেমন মায়া ভরা নেত্রে চেয়ে আছে। সে ম্লান হেসে শুধালো, নানু ভাই ভালো আছো? তানশান মুখ তুলল, তাকায় স্নেহ ভরা মুখ পানে, মৃদু হেসে বলল, ভালো আছি, আপনাদের আর ভয় নেই, আর কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না। পাপা সব সুরক্ষা নিশ্চিত করে দিয়ে যাবে। নীলিমা মৃদু হেসে তার মাথায় হাত রাখলো। তাদের একটা ছোট অভিভাবক হয়েছে। ডাক্তার আসলো, রূপকথাকে চেক আপ করে জানালো ভয় আর মানসিক চাপের কারণে জ্ঞান হারিয়েছে। একটা খামচি ব্যতীত বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয়নি। নীলিমার শুকতারাকেও ডাক্তার পর্যবেক্ষণ করে বেরিয়ে আসে। তারা সবাই ঠিক আছে, তবে আতঙ্ক কাটিয়ে উঠতে সময় লাগবে। তপবন স্বস্তি নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসে। পাঞ্জাবি খুলতে খুলতে নিচতলার স্টোর রুমের দিকে পা বাড়ায়। বহুদিনের বদ্ধ কামরায় ঢুকতে লাল লাইটের আলোয় দৃশ্যমান হয় দুটো ঝুলন্ত দেহ। তপবন ক্রূর চোখে তাকায় পাশে টেবিলে রাখা মোটা মোটা লাঠিগুলোর দিকে। তপবনের মেজো চাচা পিছু পিছু গম্ভীর মুখে ঢুকলেন, গম্ভীর গলায় বললেন, অক্ষত অবস্থায় পুলিশের হাত দিলে ভালো হতো না? তপবন একটা মোটা লাঠি হাতে তুলে নিয়ে বলল, হু, তাদের বুঝতে হবে তারা কোথায় হাত দিয়েছে। এভাবে ছেড়ে দিলে তারা ভুলে যাবে তারা কোনো একদিন তপবন শিকদারের কলিজায় হাত বাড়িয়েছিল। তুমি বের হও চাচ্ছ, আমি 10 মিনিট পরে বের হচ্ছি। পুলিশ ফোন দাও। মেজো চাচা বেরিয়ে আসে। গজা আর মিন্টু নিভু নিভু চোখ মেলে তাকায়। নিজেদের উল্টো অবস্থান দেখে অনুনয় করে বলল। তপবন চোয়াল শক্ত করে বলল, যা ভুল করার করে ফেলেছিস। আজকের পর থেকে আমার স্ত্রীর পরিবার কেন, তোরা কোনো মেয়ের দিকে তাকানোর সাহস পাবি না। বলেই তপবন দরজা বন্ধ করে দিল। এরপর রাতের নিস্তব্ধতা কেমন ভারী হয়ে উঠল। লাঠিচার্জের লাগাতার শব্দ আর আর্তনাদে। দরজা খুলে উকি দিয়ে থাকা তানশান দাঁতে দাঁত চাপলো। গজার মিন্টুকে তরপাতে দেখে অন্তঃস্থল ভীষণ প্রসন্ন হয় বাবার কাজে। সে আনন্দ ধরে রাখতে না পেরে বাবাকে আরো উৎসাহ দিয়ে বলল, পাপা গুড, ভেরি গুড, আরো জোরে দাও, হাত দুটো ভেঙে দাও একদম। ক্ষিপ্ত তপবন অবাক হলো ছেলের কণ্ঠে। সে তড়িৎ গতিতে থেমে যায়। পিছু ফিরে তাকাতেই তানশানের উকি দেওয়া মুখটা দেখে সে রেগে বলল, হোয়াট রাবিশ তানশান, গেট আউট ফ্রম হিয়ার। তুমি এখানে কি করছো? দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ তুমি। তানশানের মুখ ছোট হয়ে গেল। সে আবারও দরজা চাপিয়ে রেখে চলে গেল। তপবন ফোঁস করে নিঃশ্বাস ফেলে তাকায় গজার পানে। গনগনে কণ্ঠে শুধায়, রূপকথাকে শুয়েছে কে, তুই নাকি তুই? ব্যথায় কাতর গজা আর মিন্টু নির্বাক। তপবন গর্জে উঠল, আমি আর একবার জিজ্ঞাসা করব, যদি না বলিস তোদের দুজনের হাত গুঁড়ো গুঁড়ো করে দেব। মিন্টু হড়বড়িয়ে দুর্বল কণ্ঠে বলল। তপবন তাকায় গজার হাত দুটোর দিকে। গজা ভয়ার্ত চোখে আর্তনাদ করে বলল, এই ভাই ছাইড়া দেন, আমি মদ খেয়েছিলাম, মাথা কাজ করতেছিল না। তপবন হিংস্র দৃষ্টি ফেলে স্মিত হাসলো, বলল, ছেড়ে দেব, কিন্তু ওই দুঃসাহসী হাত দুটো ভাঙার পর। পর মুহূর্তে গগন বিদারী আর্তনাদে ফের ভারী হয়ে উঠল বাতাস। তপবন 10 মিনিট বাদ বেরিয়ে আসে। উঠোনে তখন সদ্যই পুলিশের গাড়ি এসে থামে। দারোগারা গজা মিন্টুকে গাড়িতে উঠালো। ওসি মিনমিনে স্বরে বলল, সুস্থ সবল দিলে ভালো হতো। তপবন পাঞ্জাবি পড়তে পড়তে বলল, আপনাদের পকেট গরম হয়ে গেলেই তো ছেড়ে দিবেন, তাই শাস্তিটুকু আমি দিয়ে দিলাম। ওসি বিগলিত হেসে বলল, ওদের এত টাকা পয়সা আছে নাকি? তপবন নিরুত্তর এক পলক ক্রুদ্ধ দৃষ্টি ফেলে ঘরে চলে গেল। তখন রাত প্রায় 10টা। তপবন বিনম্র চিত্তে নীলিমার সামনে হাঁটু গেড়ে বসলো। বিনম্র কণ্ঠে বলল, আমাদের আর যেতে হবে আম্মা। আমি এই পরিস্থিতিতে ওকে কখনোই নিতাম না, কিন্তু ওকে সসম্মানে বাড়িতে ফিরে নেওয়াটা জরুরি। দয়া করে আমার কথা কষ্ট পাবেন না প্লিজ। নীলিমা ম্লান হেসে বলল, আমি জানি ওই বাড়ি এখন কথার আসল পরিচয়। আমি ওকে আটকাবো না, কিন্তু আশা করি আর ওকে বিনা দোষে লাঞ্ছিত হতে হবে না। আমি যতদিন তার পাশে আছি আর কোনোদিন এমন পরিস্থিতিতে পড়তে হবে না আম্মা। নীলিমা মাথা নাড়ল। তপবন অনুরোধ করলো এখান থেকে তাদের মূল দালানে নিচতলাতে থাকতে অনুরোধ করলো। অন্তত ছোট মেয়েটার কথা চিন্তা করে হলেও তার সিদ্ধান্ত মেনে নিতে।
নীলিমা আজ কেন জানি আর নাকচ করলো না, মেনে নিল। তপবন লোক ঠিক করে দিয়েছে রাতের মধ্যে তাদের সব জিনিসপত্র এই দালালে শিফট করার জন্যে। তপবন বাড়ির নিরাপত্তাও বাড়িয়ে দিল যথাসম্ভব। অতঃপর সব দায়িত্ব যথাযথভাবে পালন করে বাবা ছেলে নিজেদের সুখকে নিয়ে ছুটল। তপবন রূপকথার অচেতন দেহ নিয়ে গাড়ির কাছে আসতে তানশান দ্রুত ব্যাক সিটে বসে পড়ল। নিজের 2 পা দেখিয়ে বাবাকে বলল, পাপা, মিমিকে এখানে আমার কোলে উঠিয়ে শুইয়ে দাও। তপবন ছেলে স্নিগ্ধ মুখ পানে চেয়ে স্মিত হেসে তার কোলে শুইয়ে দিল। ভীষণ মনোমুগ্ধকর এক বিরল দৃশ্য। তপবন কিয়ৎকাল দরজা ধরে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তানশান তার মিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে পরম যত্নে। তপবন জানতো তানশান একদিন না একদিন রূপকথাকে মেনে নিবে, কিন্তু কখনোই ভাবেনি দিনটা এত দ্রুত আর এত সহজে আসবে। আর অবশ্যই কখনো ভাবেনি দিনটা এত অপার্থিব সৌন্দর্যের সাথে আসবে। সে মৃদু হেসে মাথা নুইয়ে ছেলের ঘরমাক্ত ললাট বরাবর ঠোঁট ছুঁয়ে দিল। বিমুগ্ধ চিত্তে বলল, পাপাকে জীবনের সব পর্যায়ে সেসবভাবে জিতিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আব্বু। তানশান লাজুক হাসলো। এসব আবেগী কথায় তার ভীষণ লজ্জা করে। খুলনা ফিরতে ফিরতে রূপকথার জ্ঞান ফিরল, কিন্তু চেতনা ফিরলেও তার মাঝে স্বাভাবিক কোনো প্রতিক্রিয়া দেখা গেল না, বরং সে নিথর দেহে পড়ে রইল তানশানের কোলে। তানশান প্রফুল্ল হতে গিয়েও পারল না, কেননা সে জানে অন্য কোনো দিন হলে মিমি খুব বেশি খুশি হতো তার কোলে নিজেকে দেখে, কিন্তু আজ তার মাঝে একটু আনন্দ তো দূর, নড়াচড়াও দেখা যাচ্ছে না। সরোবরে ঢুকতেই তপবন গাড়ি থেকে নেমে আসে। নিথর পড়ে থাকা মেয়েটার ম্লান দৃষ্টি কোনো এক অজানা গন্তব্যের পানে। তপবনের বুকটা মুচড়ে উঠল অচেনা এক রূপকথাকে দেখে। সে জানে রূপকথার পাওয়া ক্ষতগুলো সহজে প্রতিকার হবে না, স্বাভাবিক হতে সময় লাগে, কিন্তু সে এটাও জানে এই কঠিন পথটা সহজ করা শুধুমাত্র তার পক্ষে সম্ভব। সে পাজা কোলে করে তুলে নিল মেয়েটাকে। নির্জনা বেগম তখনও সোফায় ঠাই বসেছিলেন। তখনই সদর দরজা থেকে ঢোকা তপবন রূপকথার তানশানকে দেখে সে থমথমে মুখে দৃষ্টি সরিয়ে নিল। তপবন নির্বিকার রূপকথাকে নিজের ঘরে নিয়ে শুইয়ে দিল। তানশান ঘুরঘুর করছে বাবার আশেপাশে। তপবন হাত মুখ ধুয়ে এসে কোমরে হাত দিয়ে তাকায় অস্থির ছেলের পানে। কিছুটা অবাকে সুরে বলে, আমি কখনো ভাবতেও পারিনি তুমি কাউকে মেরে হাত আমরা বানিয়ে ফেলবে। তানশান, তুমি না কারো কান্না দেখে বাবার বুকে মুখ লুকিয়ে কাঁদতে আর বলতে, বাবা তাকে কাঁদতে বারণ করো, আমার কষ্ট হয়। তবে তানশান বেজায় লজ্জা পেল আর রাগও হলো বাবার কথা। সে থমথমে মুখে বলল, পাপা, মিমিকে এখানে আমার কোলের উপর শুইয়ে দাও। তাতেও ভালো মানুষের কান্না দেখলে কষ্ট হয়, কিন্তু খারাপ মানুষের কান্না দেখলে কষ্ট হয় না, বরং তাদের রক্ত দেখলে আনন্দ লাগে। তপবন ফ্যাল করে তাকিয়ে রইল 15 বছরের ছেলেটার দিকে, শাসিয়ে বলল, তুমি কি এর যে রাসার আসন আয়ত্ত করছো? লিসেন তানশান, এমন কিছু হলে আমি তোমায় পিটিয়ে হাড় ঘর ভেঙে ফেলবো। পড়াশোনায় মনোযোগী হও, কে খারাপ কে ভালো তা দেখার জন্য এখনো পাপা আছি। আমি যেন আর কোনোদিন তোমার মাঝে এমন অযোধ্যাপূর্ণ আচরণ না দেখি। তানশান পাণ্ডুর মুখে মাথা নেড়ে সায় জানালো, ওকে পাপা। হাত মুখ ধুয়ে পোশাক বদলে শুয়ে পড়ো, সকাল সকাল উঠে পড়তে বসবে। তানশান শান্ত দৃষ্টি ফেলল বিছানায় নীরবে শুয়ে থাকা রূপকথার দিকে। দেয়ালের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। পরপরই বাবার দিকে তাকালে তপবন ফোঁস করে নিঃশ্বাস ফেলে মিহিসরে বলল, ভয় পেয়েছো তো এমন করে শুয়ে আছো? সকালে কথা বলো, এখন ঘুমাক, একটু সময় কাটলে ভয় কেটে যাবে। তানশান বাবার কথা বুঝলো, মাথা নেড়ে নীরবে চলে গেল নিজের ঘরে। এরপর একে একে দুয়ারে ঘরে সকলে এসে দাঁড়ালো। তপবন সকলকে আশ্বস্ত করে পাঠিয়ে দিল আগামীকাল কথা হবে। লাগাতার ভাইব্রেট করা ফোনটার দিকে আরেক দফা বিরক্তি মিশ্রিত ও দৃষ্টি ফেলল তপবন। অতঃপর ছোট খালুজান লেখা নাম্বারটি ব্লক করে দিল। ঘরে ফিরতেই বিছানা একদম খালি পেল। ওয়াশরুম থেকে শব্দ আসছে। সে শ্রান্ত দেহ বিছানায় এলিয়ে দিল। আলমারিতে থাকা সবচেয়ে সাদামাটা শাড়িটা আজ অনাদরে লেপ্টে আছে দুর্বল কায়ায়। দুর্বল কদম বিধ্বস্ত মুখশ্রীতে কেউ এগিয়ে আসতে তপবন চোখ খুলে তাকায়। সম্মুখে নতশির দাঁড়িয়ে থাকা নারীটির অশ্রু ভেজা চোখে চোখ পড়তে সে মৃদু হাসল। আলগোছে 2 হাত বাড়িয়ে দিল নারীটির দিকে। রূপকথা তাকায় বাড়িয়ে দেওয়া ভরসাটুকুর দিকে। অতঃপর গুটি গুটি কদম এগিয়ে লেপ্টে গেল বক্ষ মাঝে। তপবন শক্ত করে জড়িয়ে ধরল ছোট্ট দেহটিকে। প্রশস্ত বক্ষে তপ্ত মুখটি ঠেকাতেই রূপকথার বদ্ধ চোখের কার্নিশ বেগ ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অন্তঃস্থল আর্তনাদে ভারী হয়ে আছে, তবুও কণ্ঠনালী ঠিকরে কিছু বের হচ্ছে না। বুকে জড়িয়ে নেওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়া দুর্বল দেহটি দেখে তপবন ব্যথাতুর নিঃশ্বাস ফেলল। আলগোছে মাথা নুইয়ে নিল এবং প্রথমবারের মতো নির্দ্বিধায় আলতো ছুঁয়ে দিল মেয়েটার নরম পেল অধর। বদ্ধ নেত্রে ঝিমুতে থাকা রূপকথা কেঁপে উঠল অভাবনীয় অনাকাঙ্ক্ষিত পবিত্র স্পর্শে। মনে হলো এই সামান্য স্পর্শটুকুই তার শরীরের সকল অপবিত্র স্পর্শ ভীষণ যত্ন সহকারে মুছে দিয়েছে। বারংবার হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধুয়েও যখন কলুষিত স্পর্শের ঘৃণাটুকু মুছল না, তখন এরোজ আরো জোরে জোরে ঘষতে লাগলো। ডলতে ডলতে চামড়া রক্তিম বর্ণ ধারণ করেছে, যেন কিয়ৎকাল বাদেই তার দেহচ্যুত হবে। সৈকত বিতৃষ্ণা ভরা চোখে তাকায় নিজের বাল্যকালের বন্ধুর পানে। চাপা আক্রোশে বলে, যার সামান্য হাত ধরা সহ্য করতে পারিস না, তার সাথে সারা জীবন কাটাবি কি করে?
এগুলো না বলে একটু স্যানিটাইজার তো আনতে পারিস। এরোজ অস্থির কণ্ঠে বলল, চোখ মুখ তার বাজেভাবে বিকৃত হয়ে আছে ঘৃণায়। সৈকত ম্লান হেসে বলল, তুই যেমন করছিস তাতে তোর এই ঘৃণা জমজম কূপের পানির ছোঁয়া ছাড়া যাবে না। ঠিক বলেছিস, চল বাসায় যাই, বাসায় চমচম কূপের পানি আছে। বাচ্চাদের ন্যায় অবুঝ কণ্ঠে বলল এরোজ। সৈকত গা দুলিয়ে হেসে উঠল, তাতে আক্ষেপ ভরা কণ্ঠে বলল, এভাবে আর কতদিনে রোজ? মানুষ মারা গেলেও তো সেই শোক 3 দিনের বেশি থাকে না। এরোজ চোখ তুলে তাকায়, ভীষণ দুস্থ কণ্ঠে বলে ওঠে, সেখানে তো মানুষটা বেঁচে আছে আমার চোখে। এরোজের কণ্ঠরোধ হয়ে আসে, আর কিছু উচ্চারণ করতে পারে না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে সৈকতের মুখ পানে। কিয়ৎকাল বাদ ধিমি কণ্ঠে বলে, মৃত্যুর শোক 3 দিনে কেটে যায়, কিন্তু নিজের একটু ভুলের জন্য নিজের সর্বসুখ হারিয়ে ফেলার শোক মৃত্যুর শোকের থেকেও কঠিন। আমি তো আজ মানতেই পারি না সে আমার নয়। অথচ সেই মানুষটা জানেই না তাকে কেউ ভালোবাসতো। সৈকত ম্লান হেসে বলল, এরোজের ওষ্ঠকোণা আলতো বেঁকে যায় ভালোবাসতো শব্দটি শুনতেই। তারা বেরিয়ে আসে কাপ্পিরিচ রেস্তোরাঁ থেকে। কিয়ৎকাল পূর্বে এখানে সৃজার সাথে তার কথা হয়েছিল। সৈকত চলতে চলতে শুধায়, তোর কি মনে হয় ওই সৃজা বিয়েতে রাজি হবে? ও রাজি না হলেও ওর লোভ ওকে রাজি করাবে। শি ক্যান ডু এনিথিং ফর মানি। ও একটা স্লাড, ওর পুরো ফ্যামিলি এর মূল ধান্দা। কিন্তু ও তোকে ওর ছোট বোনের জন্য পছন্দ করেছে। আমি ওকে কি অপছন্দ করেছিস? প্রহসনের সুরে বলেই হেসে উঠে সৈকত পুনশ্চ শুধায়, সেদিন যে আমি ছবি দেখলাম তখন বিশ্বাস করলি না, ওটা সৃজাই ছিল। বিয়ের পর ওকে নিয়ে কি করবি? মাটিতে গেড়ে রাখবো। এরোজের রুক্ষ কণ্ঠে সৈকত ফের হেসে উঠল। হাসতে হাসতে ফের ম্লান হয়ে আসে তার বদন। ছেলেটা তার দেখা সবচেয়ে চঞ্চল সুন্দর মনের মানুষ ছিল, যে কিনা অচিরে এক উন্মাদ প্রেমিকে পরিণত হয়ে নিজেকে খুঁজতে বসেছে। সৈকত বলহীন দেহে তাকায় মিহিস্বরে বলে, সেই সব জানে? ছেলেটার চলন্ত কদম থেমে যায়। কর্ণকুহরে পুনরায় কারোর কান্নার আওয়াজ। ক্ষীণস্বরে বলে, জানে হয়তো। তবে সে যেটা করেছে সেটা ভুল। জানি, কিন্তু তার ভুলগুলোকে আমি না হয় সঠিক করব। না থাকবে বাসিয়ে আর না বাসবে বাসুরি। কিন্তু তুই অন্যায় করেছিস নিজের সাথে। আমার সাথে শত অন্যায়ের বিনিময়ে কেউ যদি ভালো থাকে তবে দোষের কি? আমি তো এমনিতেই নিঃস্ব এক মানুষ। তুইও কি তার মতো বোকামি করেছিস? নিজের জীবনটাও নষ্ট করবি। কুকুরের লেজ কখনো সোজা হয় না। আজ একজন সৃজাকে বিয়ে করে তুই একটা সংসার বাঁচাবি। এমন সৃজা 1000টা আসবে, তুই কি 1000টা মেয়েকে বিয়ে করবি? বাড়ির সকলকে জানাচ্ছিস না কেন? এরও চোয়াল শক্ত করে ঘাড় কাত করে তাকায় টলটলে নেত্রে বলে, সে যখন কাউকে জানাচ্ছে না তাহলে নিশ্চয়ই তার কোনো বাধ্যবাধকতা আছে। কি এমন বাধ্যবাধকতা থাকবে? তপবন ভাইকে জানা, সে সোজা বানিয়ে দেবে। এরোজ ম্লান হাসলো, আফসোসে ভরা কণ্ঠে বলল, এমরোজের কুত্তাদের নজরে আসে না, তাদের নজরে আসে শুধু আমার রাগ জেদগুলো। অথচ আমার নিজের বলতে শুধু কারো দেওয়া স্মৃতিটুকুই আছে, সেইটুকু আঁকলে বাঁচাও তাদের চোখে জেদ। তোরা এমন এক ব্যাধির বিরুদ্ধে নীরবে লড়ছিস যা সমাজের সবচেয়ে নিকৃষ্ট শক্তিশালী একটি ব্যাধি। ওই মানুষগুলোকে সমাজের সামনে মুখে কালি মেখে পটাতে হয়। কিন্তু আফসোস বোধ হয় এখানটাতে কেউ জেনে বুঝে ভুল করছে এটা ভেবে। কারণ ওই মানুষটা নাইলের বাবা কারো স্বামী, যাকে ভালোবেসে ঘর বেঁধেছে। স্বামী বাচ্চার বাবা বলে সব অপরাধ মুখ বুজে মেনে নেবে? জানি না, শুধু এতটুকু জানি নাইলকে আরেক এরোজ হতে দেওয়া যাবে না। বাবা মাবিহীন জীবন কতটা কঠিন হয় তা আমি জানি। এই ব্যাধিকে কোনোভাবেই নাইলের জীবন নষ্ট করতে দিব না, তাতে আমায় যা করতে হয় করব। সৈকত দীর্ঘশ্বাস ফেলে বাইকে উঠে বসে সৈকতকে নামিয়ে দিয়ে এরোজ বাড়িতে ফিরল। গেট পেরোতে তার দৃষ্টি আটকে যায় গেটের বাইরে অস্থির চিত্তে পায়চারি করা ওয়াহেদের পানে। সে কপাল কুঁচকে এগিয়ে যায়, বিনম্র কণ্ঠে ডেকে ওঠে, খালুজান, তুমি এখানে এত রাতে কি করছো? এরোজের কণ্ঠে চমকে উঠল। ওয়াহেদ কৃত্রিম হেসে এগিয়ে আসে, চোখে মুখে উদ্বিগ্নতা, অস্থিরতা ছড়াছড়ি। শুধায়, কেমন আছো এরোজ? এরোজ কাঁধ ঝাঁকিয়ে পড়ল, অ্যাজ অলওয়েজ। কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওয়াহেদ বিচলিত দৃষ্টি ফেলে বলল, আসলে তপবনের সাথে দেখা করতে এসেছিলাম, ওকে আমি ফোনে পাচ্ছি না। অনেক রাত হয়ে গিয়েছে, ভাবলাম বিষয়টা ভালো দেখায় না। তুমি একটু তপবনকে ডেকে দিতে পারবে? এরোজ উদাসীন চিত্তে ভাইকে ফোন দেয়।
তপবন আধো আধো নয়ন মেলে ফোন পানে ঠেকায়। বক্ষ মাঝে তখনও লেপ্টে আছে ছোট্ট দেহটি, ক্ষীণ স্বরে বলে, এই রোজ এখনো বাইরে। গেটের সামনে। ভাইজান, পিচ্ছি ভাবিজানকে এনেছ? সে ঠিক আছে? তপবন তপ্ত শ্বাস ফেলে বলল, এনেছি, কিন্তু জানি না ঠিক আছে কিনা। সময় দাও তাকে। হুম। তপবন ছোট্ট করে বলল, কেউ এখনো জানে না মেয়েটা কি বিভৎস দিন কাটিয়েছে। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ছোট খালুজান তোমায় ফোনে না পেয়ে দেখা করতে এসেছে। তুমি একটু নিচে আসতে পারবে? তপবনের ঘুম হালকা হয়ে যায়। চোয়াল শক্ত করে বুক থেকে মেয়েটাকে অতি সাবধানে নামিয়ে ফোন হাতে ধীরে স্থির বিছানা ছেড়ে নেমে আসে। বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থমথমে মুখে বলে, ওকে ফোনটা দে। ওয়াহেদ ফোনটা নিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে সাফাই দিয়ে বলল, তপবন, আমার কথাটা একটু শোনো, আমার কাছে এক্সপ্লেনেশন আছে। তপবন কঠিন স্বরে বলল, তোমার কাছে যে এক্সপ্লেনেশনে থাকুক না কেন খালুজান, তার রূপকথা তার পরিবারের কাছে কষ্টের কাছে ভীষণ তুচ্ছ আর হাস্যকর শোনাবে। তুমি আদৌ তো জানো না ওই 3টা মানুষের উপর থেকে আজ 10টা বছর যাবৎ কি কি গেছে। এমনকি আমি নিজেও গতকাল পর্যন্ত ধারণা করতে পারিনি নীলিমা নামক মানুষটা কোন নরক যন্ত্রণার মধ্যে দিয়ে তার মেয়ে দুটোকে আগলে রেখেছেন। কিন্তু আজ আমি জানি ওই মানুষটা কত নিকৃষ্ট পরিস্থিতির মধ্যে জীবনযাপন করে আসছে। তোমার এই সকল কৈফিয়ত তাদের ক্ষত কম হবে না, বরং তাতে মরিচ ঢেলে দেবে। আমি তোমার অনুরোধ করছি, যদি মানুষ হয়ে থাকো আজকের পর থেকে আমার স্ত্রী ও তার পরিবার থেকে দূরে থাকো। তার একা থাকতে শিখে গেছে, ভালো থাকতে শিখে গেছে, কিন্তু শুধু আফসোস হবে আম্মা আর শুক্তারা হয়তো এখনো তোমায় তাদের মনে যেতে চাইবে, যার যোগ্য তুমি নও। আবছা আলোয় তপবনের সুবিশাল অবয়বের পানে টলটলে নেত্রে তাকায় ওয়াহেদ। ধরা গলায় বলে, আমি অপরাধী তপবন, কিন্তু অপরাধের পেছনের কারণটা তো অন্তত জানাতে দাও। আমারও কিছু বাধ্যকতা ছিল। তপবন ম্লান হেসে বলল, সন্ধ্যা পর্যন্ত আমি অনেকবার ভেবেছি একবার তোমার কৈফিয়তগুলো শুনবো, কিন্তু বিশ্বাস করো গত 1 ঘন্টায় আমার সেই ইচ্ছাটুকু মরে গেছে। আমি রূপকথাকে জীবনের সবচেয়ে বিভৎস পর্যায়ে গিয়ে ভেঙে চুরমার হওয়ার হাত থেকে দেখেছি। ছোট্ট ওই শরীরে এত পাষণ্ডতা সহ্য করার শক্তি আদৌ আছে কিনা আমি জানি না। ছোট্ট একটা মেয়ে খালুজান, দয়া করে ওকে আর দুঃখ দিয়েন না। শেষের কথাগুলো তপবন অনুনয়ের স্বরে বলল। ওয়াহেদ যেন নিজের শরীরে সব শক্তি হারিয়ে ফেলল, ক্ষীণ স্বরে শুধালো, রূপকথার কি হয়েছে তপবন? তপবন দাঁতে দাঁত চেপে বলল, সেটা তোমার জানতে হবে না খালুজান। এতদিন যেভাবে মুখোশ পড়েছিলে এখনো তাই থাকো, নয়তো খালামণি কেমন তা তুমি ভালো করে জানো। এরপর থেকে আমার আর আমার পরিবারের চারপাশে তোমার দেখতে চাই না। ওয়াহেদ যন্ত্রণাদায়ক এক দীর্ঘশ্বাস ফেলল, ভারী কণ্ঠে শেষবারের মতো জানতে চাইল, রূপকথা কি ভালো আছে তোমার কাছে? তপবনের ভীষণ হাসি পেল ওয়াহেদের এই প্রশ্নে। গা দুলিয়ে হেসে উঠল সে, বলল, তোমার মুখে ওই প্রশ্ন শুনতে ভীষণ হাসি পাচ্ছে খালুজান। আমি জানি না রূপকথা আমার কাছে ভালো আছে কিনা, আমার মতো মানুষের সাথে ভালো থাকার কোথাও না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব তাকে ভালো রাখার। রাখছি। বলেই তপবন ফোন কেটে দেয়। বারান্দার রেলিংয়ে হাত রেখে ফোঁস করে এক নিঃশ্বাস ফেলল সে জানে সত্য কোনোদিনও চাপা থাকে না, কিন্তু এই সত্য যতদিন আড়ালে থাকবে শুক্তারা আর নীলিমা অন্তত ততদিন শান্তিতে থাকবে। আর আজ থেকে তার আরেকটা দায়িত্ব হলো ওই ছোট্ট মেয়েটির মুখে হাসি ধরে রাখা। সকল ফারাক জড়তা অস্বস্তি ভুলে সে নিজের সর্বোচ্চ চেষ্টা করবে ওই মেয়েটিকে আগলে রাখার। আর কোনোদিনও কোনো দুঃখ ছুতে দেবে না। ফোন হাতে এরোজ কপাল কুঁচকে তাকায় ওয়াহেদের দিকে, আরেকবার তাকায় ভাইয়ের দিকে, সন্দিগ্ধ কণ্ঠে শুধায়, কি অপরাধ করেছো তুমি? কিসের এক্সপ্লেনেশন আছে তোমার কাছে? আর তুমি রূপকথাকে চেনো? অজস্র কৌতূহল। ওয়াহেদ বিষণ্ণ মুখে সবটা এড়িয়ে গিয়ে বলল, আমি আসছি এরোজ, সময় করে তোমার খালামণির বাড়িতে যেও। বলেই সে চলে যায় সেখান থেকে। এরোজ অজস্র কৌতূহল নিয়ে কপাল কুঁচকে বাড়িতে ঢোকে। তখন 12টা বাজে। তপবন বিছানার পানে এক পলক তাকিয়ে ঘর থেকে বের হয়। ঘুম ভাঙলে একবার ছেলেকে দেখে আসাটা অভ্যাস নাকি বদভ্যাস কে জানে। সে বের হতেই দেখল মৌনতা আর রোজ করিডোরে দাঁড়িয়ে আছে, আর নায়েল পুরো করিডোর জুড়ে ছুটছে, দুষ্টুমি করছে। সে এগিয়ে গিয়ে শুধায়, রোজ, মন, তোমরা এখনো জেগে আছো কেন? আমার মাও দেখি জেগে আছে। মৌনতা ম্লান হেসে বলল, এখন সে 1টার আগে ঘুমায় না ভাইজান। এটা তো বাজে অভ্যাস। এটা আপনার 2 ভাই বোন করেছে। ইমরোজ আর রোজ? তপবনের কৌতূহলী কণ্ঠে মৌনতা নাকচ করে বলল, না, ছোট ভাইজান আর রোজ। তপবন অবাক হলো। রোজ?
হ্যাঁ বড় ভাইজান, নাইল ছোট ভাইজানের কাছে বিগত 1 সপ্তাহ ঘুমিয়েছে। রোজ চঞ্চল কণ্ঠে বলে উঠল। ঘুমোতে পেরেছে? তপবনের অবাক কণ্ঠ থেমে যায় হঠাৎ রোজ উপরে উঠতে। সকলে নীরব হয়ে গেল। মৌনতা এগিয়ে যায় তপবনের কাছে চাপা স্বরে শুধায়, রূপকথা ঠিক আছে তো ভাইজান? ওকে এত বিধ্বস্ত দেখাচ্ছে কেন? রোজ ত্রস্ত পায়ে এগিয়ে আসে ভাইয়ের কাছে, সন্দিগ্ধ কণ্ঠে শুধায়, ছোট খালুজান কিসের কৈফিয়ত দিচ্ছিল? আর সে রূপকথাকে নিয়ে কেন কথা বলছিল? তপবন শান্ত দৃষ্টি ফেলল সকলের উৎসুক দৃষ্টিপানে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে পুরো দিনের ঘটে যাওয়া বিভৎস ঘটনাগুলো জানায়। রোজ মৌনতার রোজ পাথরের মতো জমে গেল। মৌনতার রুদ্ধশ্বাসে শুধালো, রূপকথার বাবা ওয়াইদ খালুজান। পরক্ষণে সে ঘৃণা ভরা কণ্ঠে বলল, এত কাছে থেকেও সে এমন নিকৃষ্ট কাজ করতে পারল? 10 বছর কোনো খোঁজ নেয়নি। সে কি আদৌ বাবা হওয়ার যোগ্য? চরিত্রহীন শব্দটি এরোজের মস্তিষ্কে জ্বলন্ত সীসার মতো বিঁধল। সে বিক্ষোভে ফেটে পড়ল। ওই লোকটা একটা চরিত্রহীন। তাহলে তুমি তার সাথে এত শ্রদ্ধার সাথে কথা বললে কেন? কেন এখনো টলারেট করছো? এক দফা পিটিয়ে সবার সামনে ওর আসল রূপটা বের করলে না কেন? তপবন ক্লান্ত স্বরে বলল, চাইলে সকলের সামনে তার আসল রূপ দেখানো যায়, কিন্তু কতগুলো জীবন আরেকবার নিষ্ঠুরতার শিকার হবে। ভাবতে পারছিস ওই মানুষগুলো কতটা বিভৎসভাবে ভেঙে পড়বে? যা 10 বছর যাবৎ এই মানুষটার অপেক্ষায় আছে। আমি তো এখনো বুঝতে পারছি না আজকের ঘটনার পর রূপকথাকে স্বাভাবিকভাবে দেখতে পারবো কিনা। তাই বলে ওই কাপুরুষ চরিত্রহীনকে তুমি এইভাবে ছেড়ে দিবে? আমি শাস্তি দেওয়া কে বলতো? এই মানুষগুলোকে দেওয়া কোনো শাস্তি এখন আর কোনো মূল্য রাখে না, বরং আরও একবার দ্বিগুণ কষ্ট দিবে এই মানুষগুলোকে, যারা বাবা আর স্বামীর অপেক্ষায় দিন গুনছে। আমি শুধু আমার ছোট পরিবারটাকে আগলে রাখতে পারি, আর সেটাই করছি। তারা ভালো থাকতে শিখে গেছে, কিন্তু এই সত্যি তাদের বেঁচে রাখার সুযোগটাও ছিনিয়ে নেবে। রোজ কঠিন দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, এই চরিত্রহীন মানুষগুলোকে সুযোগ দিতে দিতে দেখবে তোমরা নিজেরাই একদিন ধ্বংস হয়ে গিয়েছ। কথাটা তপবনের উদ্দেশ্য হলেও মৌনতার বুকে তীরের মতো বিঁধল। বুকটা খামচে উঠল। সত্যি কি তাই? সেও কি একজনকে সঠিক পথে ফেরার সুযোগ দিয়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? মৌনতা হাসফাস করে উঠল। এটা হতেই পারে না। নিজের সন্তান আর তার মায়ের সাথে এমন নৃশংসতা কেউ করতেই পারে না। ইমরোজ যদি এমন কিছু করত তবে 1.5 বছর আগেই করতো। এখনো তাদের সংসারটা টিকে থাকতো না। বোকা মৌনতা আরেকটু শক্তি সঞ্চয় করে সংসারটা আগলে বাঁচার জন্যে। রোজ ফুটছে চাপা আক্রোশে। অন্যায় সহ্য করা তার স্বভাবে নেই, কিন্তু মাঝে মধ্যে পরিস্থিতি আমাদের স্বভাব বহির্ভূত অনেক কাজ করাতে বাধ্য করে। সে ক্রুদ্ধ কণ্ঠে ফের শুধায়, আর ওই বাস্টারদের কি করেছ? ওদেরও কি দয়া দেখিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছ নাকি? তপবন মৃদু হাসল। সেই হাসিতে এক অদ্ভুত কাঠিন্য ছিল। বলল, প্রশ্নই ওঠে না। যতটুকু শাস্তি দেওয়ার প্রাপ্য তা নিজ হাতে বুঝিয়ে দিয়েই পুলিশের হাতে তুলে দিয়েছি। ভাইয়ের কথা রোজ খানিকটা শান্ত হয়। পথ ঘুরিয়ে পা বাড়ায় নিজের ঘরের দিকে। অদূরে দাঁড়িয়ে থাকা নাইলের চোখ উজ্জ্বল হয়ে উঠল রোজকে দেখে। সে চেঁচিয়ে উঠল, হাই ছোট পাপা। কারো চিৎকারে রোজ এক পলক ঘাড় ঘুরিয়ে তাকায়। নাইল ততক্ষণে ছুট লাগিয়েছে তার দিকে। রোজ ফাঁকা ঢোক গিলল। প্রশ্রয় দেওয়ার মতো ক্ষমতা না থাকায় দ্রুত কদমে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ছুটন্ত নাইলের গতি শ্লথ হয়ে গেল তার এহেন কাজে। সে আশাহত নয়নে তাকিয়ে রইল বদ্ধ দরজার দিকে। চোখ দুটো টলটল করে উঠল। তাকে দেখে দরজা বন্ধ করে দিয়েছে। রাগে দুঃখে সে গিয়ে মায়ের কোলে চড়ে বসল। দুঃখগুলোর মতো অসুখগুলো ইদানিং মৌনতার নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। শরীর যেন ক্রমেই ভেঙে পড়ছে। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে নিজেই চমকে উঠে সে। একসময় সজীব মুখশ্রী এখন পাণ্ডুর রক্তহীন এক ফ্যাকাশে অবয়বে পরিণত হয়েছে। কোনো কারণ ছাড়াই ওজন কমতে কমতে হাড়গুলো জীর্ণ হয়ে বেরিয়ে এসেছে। তবে পায়ের অস্বাভাবিক ব্যথায় যত না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় সে ইদানিং বেশিক্ষণ কোলে রাখতে পারে না নাইলকে। মেয়েটা খুব আক্ষেপ জানায়। নাইলকে এখনো বেশিক্ষণ কোলে রাখতে পারল না। মৌনতা অসহায় ভরা দৃষ্টিতে তাকায় বিষণ্ণ রোজের দিকে। বলে, ওকে একটু কোলে নাও রোজ। রোজ বিমর্ষ মুখে নাইলকে কোলে তুলে নেয়। ক্ষোভে ফেটে পড়ে বলে, বড় ভাবিজানের সাথে এতদিনে কত কিছু হয়ে গেল মনোবু। সে এগুলো সহ্য করেছে কি করে? আজ কি হতো যদি বড় ভাইজান সঠিক সময় না পৌঁছাতো? তোমার কি মনে হয় এর জন্য তোমার শাশুড়ি দায়ী নয়? সে তো জানতো না ওখানে পশুগুলো এমন ওত পেতে থাকবে। সবসময় আমার সাথে কথা বলবে না মনোবু। এই যা কিছু হয়েছে তা সব তোমার শাশুড়ির জন্য। অহংকারী স্বার্থপর একজন মানুষে স্বার্থে আঘাত করলে ঘৃণা আচরণ করতেও সে দ্বিধাবোধ করে না। মৌনতা শ্রান্ত চোখে তাকায়। বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলে, আমি কিছু বলি না বলি তাতে কিছু যায় আসে না রোজ। সে কি আজ পর্যন্ত আমার কোনো কথা শুনেছে?
আমি আজ পর্যন্ত তার কথার অবাধ্য হইনি। এর জন্য হয়তো আমায় বেশি ভালোবাসে, কিন্তু এর মানে এই নয় যে আমি বুঝি না তার অপরাধগুলো। কিন্তু তাকে রোধ করার সাধ্য তো আমার নেই। রোজ জবাব দেয় না, রেগে মেগে চলে যায় নিজের ঘরে। সে ভাবতেই পারছে না রূপকথা এত বিদঘুটে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে, আর সেটাও তার মায়ের দোষে। আধার কাটলো, ধরনী ফের নতুন আলোয় আলোকিত হয় নতুন স্বপ্ন বুনতে। আর বাবা ছেলে যে মানুষটাকে সকল দুঃখ থেকে আগলে রাখবে বলে পণ করেছে, তার সুখ নিশ্চিতকরণে মগ্ন হয় তারা। আর রূপকথা নামক ছোট্ট মেয়েটি সেই দুঃখ ভুলতে আজ নিদ্রার আশ্রয় নিয়েছে। কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হতে ভয়ার্ত মেয়েটি সকাল 8টা পেরোলেও ঘুম থেকে উঠল না। তপবন শান্ত দৃষ্টিতে মায়ের পানে তাকায়, গম্ভীর মুখে বলল, আম্মা, আপনি সবাইকে নিজ মর্জি মাফিক জীবনযাপন করতে বাধ্য করতে পারেন না। সবার নিজস্ব স্বতন্ত্র জীবন রয়েছে, ইচ্ছা রয়েছে, চাহিদা রয়েছে। আপনার ইচ্ছা হয়েছে বলে আপনি অনুভূতিতে আঘাত করে বিয়ে করতে রাজি করবেন, আবার ইচ্ছা হবে আপনি বিয়ে ভাঙতে বলবেন। বৈবাহিক সম্পর্কটা কি এতটাই ঠুনকো আপনার কাছে? দম ফেলে ফের বলল, আপনি নিজেও জানেন রূপকথার বয়স। সব জেনেও আমার মতো একজন অযোগ্য মানুষের সাথে তার জড়িয়ে দিয়েছেন। এখন আমি তাকে কোনো দোষ দিব না, কারণ তারা কি নরক যন্ত্রণায় ছিল তা বোধহয় আমি গতকাল বুঝতে পেরেছি। আপনি তো একজন নারী, আর একটা নারীর সাথে এত অবিচার অন্যায় কী করে করতে পারেন? কিন্তু জানেন কি, এত অন্যায়ের পরও আমি আজ রূপকথার চোখে আমার জন্য কোনো ঘৃণা দেখিনি। বরং প্রথম দিন থেকে ছোট্ট মেয়েটি এই সংসার আমায়ের তানসানকে আগলে নেওয়ার চেষ্টা করেছে। এর পরবর্তীতে আপনি ওকে এত অসম্মান কোনোভাবে করতে পারেন না। আপনার পরিবারের সবাই চরিত্রহীন বলে যে পথে ঘাটে সবাই চরিত্রহীন হবে, এমন কোনো কথাই নেই। তকদির শিকদার চোখ তুলে তাকায় ছেলের কঠিন মুখ পানে। ঘরভর্তি মানুষের সামনে ছেলের এহেন কঠিন আচরণে নির্জনা বেগম তবদা খেয়ে গেলেন। অবাক হলেন শেষের কথাটা শুনে। সে অবাক কণ্ঠে শুধায়, আমার পরিবারের সবাই চরিত্রহীন মানে? তপবন, তুমি কি বলতে চাইছো? আমার পরিবার তোমার পরিবার নয়? হ্যাঁ আম্মা, আমারও পরিবার, তাই তো আমি জানি। আবার নিজের পরিবার কতটা খুঁতযুক্ত হয়ে অন্যের মাঝে খুঁত খুঁজতে বেড়ায়। এগুলো করবেন না আম্মা। একটা সম্পর্ক, একটা পরিবার, আর তার সুখ শান্তি নষ্ট করার জন্য সন্দেহ যথেষ্ট হয়। তুমি নিশ্চিত তোমার স্ত্রী এত ভালো? অহংকার করো না তপবন। আমি অহংকার করেছি না আম্মা, জীবন আমায় অতটুকু পরিপক্ক করেছে যে আমি সামনে মানুষটাকে অন্তত বুঝতে পারি। নির্জনা বেগম রাগে অপমানে পাথরের ন্যায় শক্ত হয়ে বসলেন, বললেন, আমি তোমার মা বলেই তোমার মঙ্গল চাই। তোমার যদি মনে হয় আমি ভুল, তবে ঠিক আছে। আশা করি তোমার স্ত্রী আমার শেষ পর্যন্ত ভুল প্রমাণিত করে যাবে। তোমরা ভালো থেকো, এর বেশি আমি কিছুই চাই না। বলেই সে গটগট করে নিজের ঘরে চলে গেলেন। তকদির শিকদার হাত চাললেন, ছেলের পানে চেয়ে বললেন, তোমার মেজো চাচা আমায় বলেছে সবটা ঠিক করেছো, কিন্তু তোমার মা তোমাদের খারাপ চায় না। ভুল বুঝো না তাকে। নিজের স্ত্রী সন্তান আগলে ভালো থাকো। ছেলের মাথায় হাত রেখে বললেন তকদির শিকদার। তপবন নীরবে মাথা নাড়ল। রোজ আর তানসান ভীষণ খুশি হলো নির্জনা বেগমকে শায়েস্তা হতে দেখে। বিগত 2 দিন যাবতই এরোজ নায়েলের সাথে কোনোরূপ আহ্লাদ কিংবা ভালোবাসাময় আচরণ করছে না। এই নিয়ে নায়েলের রাগ ক্ষোভে শেষ নেই। বড়দের বৈঠক শেষ হতে খাবার ঘরে আগমন ঘটে এরোজের। হাঁটু সমান শর্টস পরা সুবিশাল দেহি পুরুষটিকে দেখে নায়েল ঠোঁটে ঠোঁট চাপলো। তার দিকে তাকাচ্ছেও না। একের পর এক উপেক্ষায় কান্না পাচ্ছে নায়েলের। কিন্তু কাঁদা তার স্বভাব নয়, বরং জোরপূর্বক ভালোবাসা আদায় করা তার স্বভাব। তাই সে রোজের কোলে বসেই স্বভাব সুলভ তেজি কণ্ঠে শুধায়, তুমি কি নায়েল বাবু? এরোজ ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টি ফেলে ছোট্ট শুভ্র মুখ পানে একঘেয়ে রুক্ষ স্বরে পাল্টা শুধায়, তোমার কোন দিক থেকে আমাকে নাকাবতী নাইল লাগছে? নায়েলের চোখে মুখে বিস্ময় খেলে গেল। সে ন্যাকাবতী। সে মুখ ঝামটা মেরে বলল, আমি নেকাপতি না, আমি সুইট। তুমি যদি নায়েল বাবু না হও, তবে নায়েল বাবুর তো এমন ছোট ছোট পোশাক পরেছে কেন? এরোজ চেয়ার টেনে বসতে বসতে কটাক্ষ করে বলল, এগুলোকে ছোট পোশাক বলে না, শর্টস বলে, মূর্খ নাইল। নায়েল অজানা মূর্খ শব্দটি শুনে কপাল কুঁচকে নেয়। এরোজ যে কটূক্তি করেছে এটা ঢের বুঝেছে, কিন্তু ঠিক কি কটূক্তি করেছে তা বুঝলো না। সে থমথমে মুখে রোজকে জিজ্ঞাসা করে, ফুপি মুখ কি? রোজ হাসি চেপে বলল, ওটা মূর্খ, মানে যে অশিক্ষিত, কিছু জানে না। নায়েল ভ্রু কুঁচকে নেয়, গাল ফুলিয়ে রাগান্বিত গলায় বলল, আমি মুখ না, আমি অনেক কিছু জানি। গুগলও
জানে না। এমন জিনিসও আমি জানি। আর তোমার ওই শর্টসের খবরও জানি, ওটা ঠান্ডা লাগে, বুঝেছো? এরোজ উদাসীন দেহে হেসে উঠল বাচ্চা মেয়েটার কথায়। অবচেতনে খুব করে চায় মেয়েটার এমন পাকা পাকা কথা আজীবন ভর শুনতে, কিন্তু সেই সোনায় মোড়া কপাল কি আর তার আছে? তার ঠোঁটে বিদ্রুপ মাখা হাসি দেখে নাইল চোখ বড় বড় করে বলল, হেসো না, আমি সিরিয়াল। এরোজ হাসি থামিয়ে থমথমে মুখে ঘাড় ঘুরিয়ে তাকায় অত্যন্ত ঝগড়ুটে মেয়েটার পানে খোঁচা মেরে বলে, ওটা সিরিয়াল না মূর্খ নাইল, সিরিয়াস হবে। ওই তো ওটা বলেছি, তুমি বুঝে নিবে। নাইল নিজের ভুল স্বীকার না করে পাল্টা রাগান্বিত স্বরে বলল। এরোজ ডানে বামে মাথা নাড়ল, টিপিক্যাল ঝগড়ুটে মেয়ে মানুষ। এরোজ তাকে উপেক্ষা করে হাঁক ছেড়ে বলল, জবা খাবার দে। রোজ বলল, আমি দিচ্ছি ভাইজান। জবা ছাদে গিয়েছে কাপড় শুকাতে দিতে। তার বলার মাঝে মৌনতা খাবারের প্লেট হাতে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। চেয়ারে বসা অতি উগ্র মানবটির দিকে সতর্ক দৃষ্টি ফেলে প্লেটটা নীরবে তার সামনে রাখলো। রোজ খাবারের প্লেটটা দেখে বলল, এ তো ঘি দিয়ে পরোটা ভাজা। ভাইজান তো রুটি খাই, মনুবু। তার কথা শেষ হতে না হতেই দেখলো এরোজ প্লেট টেনে খেতে শুরু করেছে। মৌনতা কপাল কুঁচকে তাকায় ননদের দিকে, চোখে মুখে বিদ্রোহ। কে বলেছে খায় না? ওই তো খাচ্ছে। রোজ অবাক হলো। সেদিন ও যে তাকে ধমক দিল আনহেলদি খাবার বলে। অবশ্য যে সারাদিন নেশাদ্রব্যের সান্নিধ্যে থাকে সে আবার কিসের হেলদি আনহেলদি খাবারের ভাষণ দেয়। তার মধ্যে জবা খাবার ঘরে ঢুকলে তার চোখ বড় বড় হয়ে গেল। এরোজের প্লেটে ঘিতে ভাজা পরোটা দেখে সে খেকিয়ে উঠে বলল, সেই দিন না আমারে কি ধমকাইলেন যে আমি এইগুলা খাইয়া হাতির মতো মোটা হইছি, তাইলে আপনি এখন খাইতেছেন কেন? নতশির খেতে ব্যস্ত এরোজ সরব খাওয়া থামিয়ে চোখ তুলে তাকায়। দৃষ্টি ভীষণ কঠিন। জবা আঢাই করে উঠল। এরোজ দাঁতে দাঁত চেপেই বলল, তোর মুখে আর একটা কথা শুনলে তোর ওই হাতির মতো দেহ কেটে রোদে শুকাতে দিব। সে কি ভয়ঙ্কর হুমকি! জবা আর চোখে চেয়ে নিজের পথ ধরে বিদ্রুপ করে বলল, আপনার বিশ্বাস নাই, আপনি করতেও পারেন এমন। বলে সে এক ছুট লাগায় রান্নাঘরে। এরোজ নির্বিকার খেতে শুরু করলো। রোজ, মৌনতা আর নায়েল উপরে যায়। রূপকথার ঘরে গিয়ে বরাবরের মতোই হতাশা নিয়ে ফিরে আসে। এখনো ঘুমাচ্ছে। মৌনতা নিজের ঘরে ঢুকে বিছানার নিচ থেকে একটা ঝুড়ি বের করে রোজের সামনে রাখলো। ত্যক্ত নিঃশ্বাস ফেলে বলল, এই যে তোমার ছোট ভাইয়ের উদ্ভট কর্মকাণ্ড। এক সপ্তাহে নাইলকে এতগুলো হেয়ার এক্সেসরিজ দিয়েছে, এগুলো নিয়ে আমি এখন কি করব? দোকান দেব? রোজ হাঁটু কেড়ে বসে ছুঁয়ে ছুঁয়ে দেখে, অবাক হয়ে শুধায়, এগুলো ছোট ভাইজান নাইলকে দিয়েছে? নাইল কোমরে হাত দিয়ে বলল, হ্যাঁ, ওগুলো সব আমার দিয়েছে ছোট বাবা। তখন আমায় আদর করতো। তখন গুড বয় ছিল, এখন ব্যাড বয় হয়ে গিয়েছে। রোজ হাসলো। মৌনতার পানে চেয়ে শুধালো, তো এখন কি করতে চাও? এগুলো সরাও কোনোভাবে। এতগুলো দিয়ে আমি কি করব? শুধু শুধু নষ্ট হবে। বলেই সে নিজকর্মে মগ্ন হয়। ইমরোজের অথবা কাপড় চোপড় ওয়াশিং মেশিনে দেবে। রোজ ব্যান্ডগুলো দেখতে দেখতে বলল, ভাইজান অনেক বছর যাবৎ এমন হেয়ার এক্সেসরিজ কেনে মনোভু, কেন জানি না, কিন্তু যখনই কিছু কেনে তার সাথে সবসময় এগুলো কিছু না কিছু থাকে। মৌনতা কপাল কুঁচকে অনাগ্রহে বলল, টাকা নষ্ট করার জায়গা পায় না বোধহয়। এখন এগুলো কাউকে দিয়ে দাও আর আমার ঘর খালি করো তাড়াতাড়ি। মায়ের কথায় নায়েল সহসা বিরোধী কণ্ঠে চেঁচিয়ে উঠল, না, এগুলো ছোট পাপা আমায় দিয়েছে। বলেছে এগুলো পরলে আমায় রূপাঞ্জলের মতো লাগবে। আমি কাউকে দেব না এগুলো। রোজ খিলখিলিয়ে হেসে উঠল নায়েলের কথায়, কিন্তু মৌনতার হাতটা থেমে যায় রূপাঞ্জল শব্দটি শুনতে। সে ঘাড় ঘুরিয়ে তাকায় নায়েলের পানে, কৌতূহলী গলায় শুধায়, মা, তোমার না স্নো হোয়াইট পছন্দ? তবে তুমি এখন সারাদিন শুধু রূপাঞ্চল রূপাঞ্চল করো কেন? নায়েল হাসি মুখে বলল, আই লাইক ইট ছোট পাপা, অলসো লাইক ইট। মৌনতা ধিমি কণ্ঠে বলল। রোজ ও নায়েলের সাথে সাইজা নিয়ে বলল, হ্যাঁ মনোভু, ভাইজান রূপাঞ্জলের বিশাল বড় ভক্ত। ছেলে মানুষ আবার এসব পছন্দ করো? করে ভাইজানের রূপাঞ্জলের চুল খুব পছন্দ। নিজকর্মে মগ্ন মৌনতার ললাটে ভাঁজ পড়ে। চুল, রূপাঞ্জল, ক্লিপ, এই জিনিসগুলো কেন এত পরিচিত লাগছে? সে কিয়ৎকাল ভাবুক হলেও আবারও মাথা ছেড়ে নিজকর্মে মগ্ন হয়। কাজ করতে করতে বলল, তবে ওগুলো ফুপির ঘরে রেখে এসো নাইল, আমার ঘরে জায়গা নেই এমনিতেই, ঝঞ্ঝাট ভালো লাগবে না। রোজ ঝুড়িটি নিয়ে বলল, আচ্ছা, এগুলো আমার ঘরে নিয়ে যাচ্ছি। এই বুড়ি আয়।
নাইল চলল রোজের পাছে পাছে, আর মৌনতা ডুবে যায় নিজের জীবনের গতিবিধি মাপতে। কিন্তু দুঃস্বপ্নেও মনে আসে না যে শব্দগুলো তার জন্য নিছকই কোনো আবছা স্মৃতি, সেই শব্দগুলো জুড়ে কারোর প্রাণ বাঁচে। সোফায় বাবা ছেলে আরও একবার হতাশার নিঃশ্বাস ফেলল। সম্মুখে বেঘরে ঘুমাতে থাকা নারীটির পানে যে তপবন সোফা ছেড়ে উঠে মানিব্যাগ আর ঘড়ি হাতে নিল। ঘড়ি পড়তে পড়তে ছেলের উদ্দেশ্যে বলল, আব্বু আর অপেক্ষা করতে হবে না, এখন স্কুলে চলো। মিমি অসুস্থ, ঘুমলে তার ভালো লাগবে, এসে কথা বলবে কেমন? রূপকথা নিস্তেজ মুখ থেকে দৃষ্টি সরায় তানশান ভীষণ বিষণ্ণ কণ্ঠে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।